গল্প তরঙ্গ আপনাদের সকলকে গল্পের স্রোতে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ, যেখানে শব্দেরা ছুঁয়ে যায় অদেখা অনুভূতির কিনারায়, আর প্রতিটি গল্প ভাসিয়ে নিয়ে যায় আপনাকে এক অচেনা জগতের পথে। গল্প তরঙ্গে আজকের গল্প আনন্দ মিস্ত্রি, লেখক রাজশেখর বসু। বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কর্তা রঘুপতি রায় নিবিষ্ট হয়ে একটি জটিল নকশা পর্যবেক্ষণ করছেন। এমন সময় তার কামরার দরজায় মৃদু ধাক্কা পড়ল। রঘুপতি বললেন, আসতে পারো। ফোরম্যান প্রসন্ন সামন্ত দরজা খুলে ঘরে এলো। তার পিছনে আরও ৮-১০ জন ঠেলাঠেলি করছে দেখে রঘুপতি বললেন, ব্যাপার কি? প্রসন্ন বলল, আমাদের একটি আর্জি আছে বাবু, এরা তাই নিবেদন করতে এসেছেন। রঘুপতি বললেন, সবাই ভেতরে এসো। ৪০ বছর আগেকার কথা। এখনকার তুলনায় তখন ধনিক বেশি শোষণ করত, শ্রমিক বেশি শোষিত হতো, কিন্তু কর্মী আর কর্মকর্তার মধ্যে হৃদ্যতার অভাব ছিল না। বিশ্বকর্মা কারখানার লোকে বলতো, রঘুপতি রায় কড়া মনিব, কিন্তু মানুষটা অবুঝ নয়, দয়া মায়া আছে। কারখানার নানা বিভাগ থেকে এক একজন এসেছে, কেরানি আর কারিগর দুই উপস্থিত হয়েছে। রঘুপতি প্রশ্ন করলেন, কে চাও তোমরা? ফোরম্যান প্রসন্ন সামন্ত মুখপাত্র হয়ে এসেছেন, কিন্তু সে একটু তোতলা, মাঝে মাঝে কথা আটকে যায়। বাইসম্যান অনন্তপালকে সামনে ঠেলে দিয়ে প্রসন্ন বলল, তুই বল রে অনন্ত, বেশ গুছিয়ে বলবি। অনন্তর বয়স ২২-২৩, ছাত্রবৃত্তি পাশ, সুশ্রী চেহারা, ঝাঁকড়া চুল, শখের যাত্রায় নায়ক সাজে, বেহালাও বাজায়। সে নমস্কার করে ঢোক গিলে বলল, আমাদের আর্জিটা হচ্ছে স্যার, আনন্দ মিস্ত্রিকে জবাব দিতে হবে। রঘুপতি আশ্চর্য হলেন। ফিটার মিস্ত্রি আনন্দ মণ্ডল অতি নিপুণ কারিগর, সকল যন্ত্রেই তার সমান হাত, কোনো কাজে কিছুমাত্র খুঁত রাখে না। বয়স ৩২-৩৩, কম কথা বলে, নেশা করে না, অন্য দোষও শোনা যায় না। কারখানার সকলেই তাকে ভালোবাসে, কেবল ফোরম্যান প্রসন্ন আর টার্নম্যান একরির তার উপর একটু ঈর্ষা আছে। আজ দল বেঁধে এত লোক আনন্দকে তাড়াতে চাচ্ছে কেন? রঘুপতি বললেন, তার অপরাধ কি? একসঙ্গে কয়েকজন বলে উঠল, অতি বদলোক বাবু, তার সঙ্গে আমরা কাজ করতে পারবো না। অনন্ত বলল, তোমরা চুপ করো, যা বলবার আমি বলছি। শুনুন স্যার, আনন্দ মিস্ত্রির বউ আছে, বুড়ি নয়, কানাখোড়া নয়, কুৎসিত নয়, কাজে কর্মে তার জুড়ি মেলা ভার। আমরা তাকে বৌদি, বৌমা, কাকি এইসব বলি। ৫ বছরের একটি ছেলে আর ২ বছরের একটি মেয়েও আছে। আনন্দ তবু আর একটা বিয়ে করবে। খিদিরপুরের মেকেঞ্জি কোম্পানির কারখানায় মুকুন্দ মিস্ত্রি ছিলেন না, চৌকস কারিগর, খুব নামডাক। আনন্দ তার কাছে কাজ শিখেছিল। সে মুকুন্দ ঘোষ মাসখানিক হলো মারা গেছেন। তারই মেয়েকে আনন্দ বিয়ে করবে, আসছে মাসেই বিয়ে। সামন্ত মশাই তাকে বিস্তর বুঝিয়েছেন। ছি ছি আনন্দ, এই কুবুদ্ধি ছাড়ো, তোমার ঘরে অমন সতী লক্ষ্মী রয়েছেন, বিনা দোষে তার ঘাড়ে একটা সতীন চাপাতে চাও কেন? টার্নম্যান এক করি নস্কর বলল, শুধু সতীন? শুনেছি সতীনের মাকে পর্যন্ত নিজের বাড়িতে এনে রাখবে। আনন্দর মতিচ্ছন্ন হয়েছে, আমাদের কোনো কথা শুনবে না, বিয়ে করবেই। তাই আমরা বললাম, আচ্ছা বিয়ে করো, কিন্তু সতীলক্ষ্মীর মনে যে কষ্ট দিচ্ছ সেই পাপ আমরা সইব না। ম্যানেজার বাবুকে বলে তোমার চাকরিটি মারব। আমাদের এতজনের কথা বাবু কখনোই ঠেলবেন না। রঘুপতি বললেন, আবার একটা বিয়ে করা আনন্দের খুবই অন্যায় হবে। আমি তাকে বোঝাবার চেষ্টা করব, কিন্তু সে যদি আমার কথা না শোনে তবে কি করতে পারি? আনন্দের সঙ্গে আমার শুধু কাজের সম্পর্ক। সে 2টো বিয়ে করছে কি 4টে বিয়ে করছে তার বিচারের অধিকার আমার নেই। পাকা দাড়িওয়ালা টিন্ডেল দিলাবর হোসেন কারখানার বয়লার ইঞ্জিন চালায়। সে এগিয়ে এসে বলল,
এখতিয়ার আপনার জরুর আছে হুজুর। আপনি হলেন আমাদের ওয়ালিদ মায় বাপ। আমাদের বেচাল দেখলে আপনি সাজা দেবেন। রঘুপতি হেসে বললেন, ওহে দিলাবর, তোমাদের সমাজে তো 4টে বিবি ঘরে আনবার ব্যবস্থা আছে, তবে আনন্দর বেলায় দোষ ধরছ কেন? হিন্দু মতে শুধু 4টে নয়, যত খুশি বিয়ে করা যেতে পারে। রংমিস্ত্রি বেলাতালি বলল, সে কি একটা কাজের কথা হলো বাবু মশাই? যার বিস্তর টাকা সে যত খুশি বিয়ে করলে কাসুর হয় না, কিন্তু আমাদের মতো গরিব লোকের একটার বেশি জারুয়ানা খুব অন্যায়। মুসলমানদের মধ্যেও জাস্তি শাদির রেওয়াজ কমে আসছে, 2-4জন সেকেলে লোক করছে বটে, কিন্তু হিঁদুর বাড়িতে তো বেশি বউ দেখা যায় না। যাদের যেমন রীত তাই তো মানতে হবে বাবু। মুসলমান মুরগি খেতে পারে, কিন্তু হিঁদু কেন খাবে? হিঁদু কচ্ছপ খেতে পারে, কিন্তু মুসলমান কেন খাবে? রঘুপতি বললেন, তোমরা সকলেই কি এই চাও যে আনন্দ যদি আর একটা বিয়ে করে তবে তাকে বরখাস্ত করতেই হবে? সকলে একসঙ্গে বলে উঠল, হ্যাঁ তাই, আমরা চাই। অন্যায় আমরা বরদাস্ত করব না। রঘুপতি বললেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। কারণ নাম করব না, কিন্তু এই কারখানায় এমন লোক 2-3জন আছে যারা খুব নেশা করে। মাইনে পাবার পর 3-4 দিন বুঁদ হয়ে কামাই করে, শুনেছি স্ত্রীকে মারধরও করে। তাদের তাড়াতে চাও না কেন? এক করি নস্কর বলল, সে তো বাবু মদের ঝোঁকে করে, নেশা ছুটে গেলেই আবার জেগে সেই সহজ মানুষ। কিন্তু বাড়িতে সতীলক্ষ্মী স্ত্রী থাকতে তার ঘাড়ে একটা সতীন চাপানো যে 12 মেশে অষ্টপ্রহর জুলুম। রঘুপতি বললেন, বেশ, তোমরা সবাই যখন একমত, তখন আনন্দকে আমি বলবো আবার একটা বিয়ে করবার মতলব ছাড়ো, না হয় চাকরি ছাড়ো। সকলে তুষ্ট হয়ে নিজের নিজের কাজে ফিরে গেল। যোগেন হাজরা এই কারখানার নকশাবাবু, অর্থাৎ ড্রাফটসম্যান। সে সকলের সব খবর রাখে। রঘুপতি তাকে ডেকে বললেন, ওহে যোগেন, ব্যাপারটা কি? আনন্দ হঠাৎ আর একটা বিয়ে করতে চায় কেন? আর আনন্দের বইয়ের ওপরেই বা কারখানা শুদ্ধ লোকের এত দরদ কেন? যোগেন বলল, শুনেছি আনন্দর ছেলেবেলায় মা বাপ মারা গেলে খিদিরপুরের মুকুন্দ মিস্ত্রি তাকে মানুষ করে। আনন্দর যত কিছু বিদ্যে সব সেই মুকুন্দর কাছে শেখা। বামপন্থী স্ক্রু কাটা, ড্রিল দিয়ে চৌকো ছেঁদা করা, নরম লোহার ওপর কড়া ইস্পাতে ছাল ধরানো, এসব কাজ মুকুন্দর কাছেই আনন্দ শিখেছে। কারখানার আর কেউ এসব পারে না। গুরুর ওপরে আনন্দর ভক্তি থাকা স্বাভাবিক, কিন্তু স্ত্রী থাকতে মুকুন্দর মেয়েকে বিয়ে করবার কি দরকার তা বুঝি না। হয়তো কিছু গোলমাল আছে, কারখানার কেউ তা জানে না, আনন্দও কিছু ভাঙতে চায় না। আর আনন্দের বইয়ের ওপর সকলের দরদ কেন জানেন? খুব পরোপকারী কাজের মেয়ে, যেমন রাধিয়ে তেমনি খাটিয়ে, দেখতেও সুশ্রী। এই সেদিন তালের বড়া করে আমাদের সবাইকে খাওয়ালে। বিশ্বকর্মা পুজোর জোগাড় আর 300-400 লোকের ভোজের রান্নাও সে প্রায় একাই করে, কিন্তু ভারী কুঁদুলি। কারিগররা তার ভক্ত বটে, কিন্তু তাদের বউরা তাকে দেখতে পারে না। আনন্দমণ্ডলকে ডাকে এনে রঘুপতি বললেন, এসব কি শুনছি হে আনন্দ? তুমি নাকি আর একটা বিয়ে করবে? মাথা নিচু করে আনন্দ বলল, আঙ্কে হাঁ। সে কি, তোমার স্ত্রী তো খুব ভালো মেয়ে শুনতে পাই। বিনা দোষে তার ঘাড়ে একটা সতীন চাপাবে, এই কুমতলব ছাড়ো। ছাড়বার উপায় নেই বাবু। মুকুন্দ মিস্ত্রির মেয়েকে আমাকে বিয়ে করতেই হবে। মুকুন্দ মিস্ত্রি তোমার বাপের মতো ছিলেন, তার কাছে তুমি কাজ শিখেছো, এসব কথা আমি জানি, কিন্তু তোমার স্ত্রী থাকতে আবার বিয়ে করা অন্যায় নয় কি? উপায় নেই বাবু। উপায় নেই এই যে বিশ্রী কথা আনন্দ। দেখো, তুমি কাজের লোক, তোমাকে আমার খুব পছন্দ হয়, কিন্তু তোমার কুমতলব শুনে কারখানার সবাই ক্ষেপে উঠেছে। তাদের আপত্তি আমি অগ্রাহ্য করতে পারি না। তুমি আমাকে কথা দাও যে বিয়ে করবে না। তাতে রাজি না হও তো কাজে ইস্তফা দিতে হবে। যে আজ্ঞে। আজ মাসের 20 তারিখ, মাস কাবারের সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দেব। আনন্দ নমস্কার করে চলে গেল। রঘুপতি রায় কারখানারই এক অংশে বাস করেন।
সন্ধ্যাবেলা তিনি বারান্দায় বসে আছেন আর বিষণ্ণ মনে আনন্দের কথা ভাবছেন। এমন সময় 22 ম্যান অনন্ত এসে বলল, স্যার, আনন্দ মিস্ত্রির স্ত্রী যশোদা বৌদি আপনার সঙ্গে দেখা করতে চান। রঘুপতি বললেন, এখানে নিয়ে এসো। একটি ঘোমটাবতী মেয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। অনন্ত তাকে বলল, লজ্জা করো না বৌদি, যা বলবার বাবুমশাইকে বলো। ঘোমটার ভিতর থেকে তীক্ষ্ণ কণ্ঠে যশোদা বললেন, এ কেমন ধারা বিচার বাবুমশাই? আমার স্বামী 2টো বিয়ে করুক, 10টা করুক, সে আমি বুঝবো। কারখানার অলোপ পেয়েদের তার জন্য মাথা ব্যথা কেন? মানুষটার কাজে কোনো গলদ নেই, আপনি তাকে স্নেহ করেন, তবে কিসের জন্য তার অন্ন মারবেন? আমরা আর 10 বছর বরানগরে এই কারখানায় আছি, এই জায়গা ছেড়ে এখন কোথায় যাব? রঘুপতি বললেন, কারখানা শুদ্ধ লোকের আপত্তি আমি অগ্রাহ্য করতে পারি না, তাদের রাগ হবারই কথা। তোমার মতো ভালো মেয়ের একটা সতীন আসবে, কারখানার কেউ তা সইতে পারছে না। ঘুমটা খুলে ফেলে যশোদা হাত নেড়ে বলল, আমার সতীন কি কারখানা না আমার? আমার সতীন আমি বুঝবো, ছ্যাঁটা পেটা করে সিধে করে দেব। তোরা হতভাগারা এর মধ্যে আসিস কেন? হ্যাঁ রে অনন্ত, তুই ওদের দলে নেই তো? কি আমার দরদের লোক সব। আপনি কারো কথা শুনুনি বাবু, মিস্ত্রি যেমন কাজ করছে করুক। রঘুপতি বিব্রত হয়ে বললেন, তোমার কথা বিবেচনা করে দেখব। আচ্ছা, এখন এসো বাছা। পরদিন সন্ধ্যার সময় অনন্ত রঘুপতির কাছে এসে বলল, মুকুন্দ মিস্ত্রি মশাইয়ের স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। রঘুপতি বললেন, তোমার ভাবগতিক তো বুঝতে পারছি না অনন্ত। আনন্দের বিরুদ্ধে তুমিই কাল বলেছিলে, আবার তার স্ত্রীকে নিয়ে আমার কাছে এসেছিলে, আজ আবার মুকুন্দ স্ত্রীর সঙ্গে এসেছো। তোমার ইচ্ছাটা কি? অনন্ত বলল, আমার একার ইচ্ছা অনিচ্ছাতে কি হবে স্যার? কারখানার সকলের যা ইচ্ছা আমারও তাই। তবে কিনা মেয়েদেরও বলবার অধিকার আছে, তাই তাদের সঙ্গে আমাকে আসতে হয়েছে। মুকুন্দ মিস্ত্রির স্ত্রী সিন্ধুবালা রঘুপতিকে প্রণাম করে বলল, বাবু মশাই, আপনি সব কথা শুনে ন্যায্য বিচার করবেন এই ভরসায় খিদিরপুর থেকে বরানগরে ছুটে এসেছি। ওই যে আপনাদের আনন্দ মণ্ডল, আমার স্বামী ওকে মানুষ করেছেন। মিস্ত্রি মশাই বলতে আনন্দ অজ্ঞান, তাকে গুরু ঠাকুরের মতো ভক্তি করত, এখনো করে। ওর যা কিছু বিদ্যে সব কর্তার কাছে শেখা। মারা যাবার সময় তিনি আনন্দকে বলে গেছেন, আনন্দ, আমার পুঁজি তো কিছু নেই, ছেলেটাও লক্ষ্মী ছাড়া, কোথায় থাকে কি করে কেউ জানে না। আমি কোম্পানির কোয়ার্টারে থাকি, মরবার পর আমার পরিবারের এখানে স্থান হবে না। আমার স্ত্রী আর মেয়ে সুশীলার কি দশা হবে? আনন্দ, তুমি যদি এদের ভার নাও তো আমি নিশ্চিন্তে মরতে পারি। তাই শুনে আনন্দ বলল, মিস্ত্রি মশাই, আপনার পা ছুঁয়ে দিব্যি করছি, আমি এদের ভার নিলাম। কর্তা গত হলে আনন্দ আমায় বলল, মা ভাববেন না, মেয়েকে নিয়ে আমার বাসায় চলে আসুন। রঘুপতি বললেন, আনন্দ ভালোই বলেছে, কিন্তু তার স্ত্রী থাকতে আপনার মেয়েকে বিয়ে করবে কেন? মেয়ের বিয়ে তো অন্য লোকের সঙ্গেও দিতে পারেন। কপাল চাপড়ে সিন্ধুবালা বলল, তা যে হবার জো নেই বাবু। উপায় থাকলে সতীনের ঘরে মেয়ে দেব কেন? উপায় নেই কেন? আমার মেয়েকে কে নেবে বাবা? সে রূপে গুণে লক্ষ্মী, কিন্তু বোবাকে কেউ চায় না। ছেলেবেলায় 6 মাস জ্বরে ভোগার পর থেকে সে আর কথা কইতে পারে না। ভারী দুঃখের কথা। কিন্তু আনন্দর সঙ্গে তার বিয়ে দেবার দরকার কি? আনন্দের বউয়ের অনিষ্ট কেন করবেন? আপনারা না হয় আনন্দর বাড়িতে থাকবেন, কিন্তু মেয়ের তো অন্নপাত্র জুটতে পারে, না হয় জোগাড় করতে কিছুদিন দেরিই হবে। সমস্ত আইবুড়ো মেয়েকে আনন্দর বাড়িতে রাখলে যে বদনাম হবে বাবা। আমাদের জাতের লোক ভারী নচ্ছার। আনন্দ আমাদের ওখানে আনাগোনা করে, তাইতেই আত্মীয় কুটুমরা নানা কথা রটিয়েছে। রঘুপতি বললেন, আজ আপনি আসুন, আমি একটু ভেবে দেখি অন্য উপায় হতে পারে কিনা।
একদিনের মধ্যে এই অনন্তকে দিয়ে আপনাকে খবর পাঠাবো। পরদিন রঘুপতির আজ্ঞায় প্রথম সামন্ত সদলে তার কামরায় উপস্থিত হলো। আনন্দমণ্ডলও এলো। মুকুন্দ মিস্ত্রির স্ত্রীর কাছে যা শুনেছেন সব বিবৃত করে রঘুপতি বললেন, আচ্ছা আনন্দ, মুকুন্দর মেয়ের জন্য যদি একটি পাত্র জোগাড় করতে পারি তাহলে কেমন হয়? আনন্দ বলল, তার চাইতে ভালো কিছুই হতে পারে না বাবু, কিন্তু পাত্র পাবেন কোথায়? মুকুন্দ মিস্ত্রি মশাই ঢের চেষ্টা করেছিলেন, কিন্তু বোবা মেয়েকে কেউ নিতে রাজি হয়নি। রঘুপতি বললেন, আমার প্রস্তাবটা তোমরা মন দিয়ে শোনো। শুনেছি মেয়েটি সুশ্রী, কাজকর্ম সব জানে, শুধু কথা বলতে পারে না। তোমরা সবাই তার জন্য একটি ভালো পাত্রের সন্ধান করো। যদি এই কারখানায় একটি কাজ দেওয়া হয় আর ভালো যৌতুক দেওয়া হয় তবে পাত্র পাওয়া অসম্ভব হবে না। আমি যৌতুকের জন্য 100 টাকা চাঁদা দেব, তোমরাও যা পারো দাও। যারা এসেছিল তারা মৃদুস্বরে কিছুক্ষণ জল্পনা করল। তারপর এক কড়ি নস্কর বলল, বাবুমশাই, যা বললেন তা খুব ন্যায্য কথা। মুকুন্দ মিস্ত্রিকে আমরা সবাই ভক্তি করতাম, তার মেয়ের বিয়ের জোগাড় আমাদেরই করা উচিত। আমরা সবাই মাইনে থেকে টাকায় 2 পয়সা হিসাবে চাঁদা দিতে রাজি আছি, তাতে আন্দাজ 300 টাকা উঠবে। আপনার টাকা নিয়ে হবে 400। যৌতুক ভালোই হবে, তার উপর আপনি এখানে একটা কাজ তো দেবেন। আমরা সাধ্যমাত্র পাত্রের খোঁজ করব, কিন্তু সুপাত্র পাওয়া বড় শক্ত হবে বাবু। অনন্তপাল বলল, পাত্র খোঁজবার দরকার নেই, আমি বিয়ে করব। প্রসন্ন সামন্ত চুপি চুপি বলল, সে কি রে অনন্ত, আমার সেই শিবপুরের শালীর মেয়েকে বিয়ে করবি নি? টাকার লোভে বোবা মেয়ে নিবি? অনন্ত চেঁচিয়ে বলল, টাকা চাই না, অমনি বিয়ে করব। অনন্তর পিঠ চাপড়ে রঘুপতি বললেন, বাহবা অনন্ত। উপস্থিত সকলে খুশি হয়ে কলরব করে উঠল। 2 দিন পরে রঘুপতির কামরার দরজা একটু ফাঁক করে আনন্দ মিস্ত্রি বলল, আসতে পারি বাবু? সামন্ত মশাই লিলুয়া জুট মিলে ক্রেন খাটাতে গেছেন, তাই আমাকেই এরা বলবার জন্য ধরে এনেছে। আমাদের একটা আর্জি আছে বাবু। রঘুপতি বললেন, সবাই ভেতরে এসো। আবার কিসের আর্জি, কাকে তাড়াতে চাও? আনন্দ বলল, আমাদের সকলের নিবেদন, বাইসম্যান অনন্তপালের মাইনেটা কিছু বাড়িয়ে দিতে আজ্ঞা হোক। সে তোমাদের বলতে হবে না, আসছে মাসেই তো তার বিয়ে, ওই মাস থেকেই তার মাইনে বাড়বে।